কোনো একটা বিশাল প্রজেক্ট, যেমন ধরুন ঢাকার ট্রাফিক জ্যাম কমানোর জন্য একটা নতুন মোবাইল অ্যাপ বানানোর চিন্তা, এই আইডিয়াটা মাথায় আসলেই তো কেমন মাথা ঘুরে যায়। কোথা থেকে শুরু করতে হবে, কি করতে হবে, মানে কি করা যাবে না, এসব ভাবতে গেলেই তো সব জট পেকে যায়। ঠিক। আর এই জট ছাড়ানোর জন্যই কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ধারণা হল স্কোপ ম্যানেজমেন্ট। আমাদের হাতে মামুনুর রহমানের যে প্রেজেন্টেশনটি আছে তা আমাদের ঠিক এই পথটাই দেখায়। এর মূল উদ্দেশ্য হল একটা বিশাল অগোছালো ধারণাকে কিভাবে ধাপে ধাপে ভেঙে একটা সুস্পষ্ট কার্যকরী পরিকল্পনায় পরিণত করা যায়, যার একটা নির্দিষ্ট শুরু এবং শেষ আছে। তার মানে এটা শুধু বড় কোম্পানির জন্যই নয়, যে কোনো বড় কাজ হাতে নিলে, সেটা নিজের ব্যবসা শুরু করা হোক বা ব্যক্তিগত কোনো লক্ষ্য, এই প্রক্রিয়াটা একটা রোডম্যাপের মতো কাজ করতে পারে। একদম। বেশ, তাহলে চলুন আমাদের এই ঢাকা ট্রাফিক অ্যাপ প্রজেক্টটাকে উদাহরণ হিসেবে নিয়ে এই আলোচনাটা শুরু করা যাক। তো প্রথম ধাপটা কি? আইডিয়াটা তো মাথায় এলো, এরপর? এর পরের ধাপটাই হলো দুটো ফাউন্ডেশনাল ডকুমেন্ট তৈরি করা। এগুলোকে বলা যায় পুরো প্রজেক্টের সংবিধান। প্রেজেন্টেশনে এগুলোর নাম দেওয়া হয়েছে স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান এবং রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। নাম দুটো শুনতে প্রায় একই রকম লাগলেও এদের কাজ কিন্তু একদম ভিন্ন। কিভাবে? একটা বাড়ি বানানোর উদাহরণ দিয়ে কি বিষয়টা সহজ করে বোঝা যায়? চমৎকার উদাহরণ। ভাবুন, স্কোপ ম্যানেজমেন্ট প্ল্যান হলো আর্কিটেক্টের সাথে আপনার মূল চুক্তিপত্র, যেখানে লেখা থাকবে আপনার বাড়িটা কত স্কোয়ার ফিটের হবে, কয়টা ঘর থাকবে, বাজেট কত, আর ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন করতে চান, ধরুন একটা বাড়তি ঘর যোগ করতে চান, তাহলে কি নিয়ম মানতে হবে। এটা হলো সীমানা নির্ধারণের নিয়মকানুন আর কি। বুঝেছি। তাহলে রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান কি? ওটা হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনি ঠিক করবেন পরিবারের কার কি চাহিদা। যেমন আপনার স্ত্রী হয়তো দক্ষিণ দিকে রান্নাঘর চান, আপনার সন্তান তার পড়ার ঘরে একটা বড় জানালা চায়। এই চাহিদাগুলো আপনি কিভাবে সবার কাছ থেকে শুনবেন, কোথায় লিখে রাখবেন, আর কোনটাকে বেশি গুরুত্ব দেবেন, সেই পুরো প্রক্রিয়াটাই হলো রিকোয়ারমেন্টস ম্যানেজমেন্ট প্ল্যান। একটা হলো কিভাবে সীমানা ঠিক করব তার নিয়ম, আর একটা হলো কিভাবে সবার চাহিদা শুনব তার নিয়ম। দারুণ অ্যানালজি। তাহলে আমাদের ট্রাফিক অ্যাপের ক্ষেত্রে চাহিদাগুলো আমরা কাদের কাছ থেকে শুনব? শুধু কি যারা গাড়ি চালায় তাদের কাছ থেকে? এখানেই অনেক প্রজেক্ট প্রথম ভুলটা করে। তারা শুধু অবভিয়াস ব্যবহারকারীদের কথাই ভাবে। আমাদের ভাবতে হবে বাস ড্রাইভারদের কথা, মোটরসাইকেল চালকদের কথা, এমনকি ট্রাফিক পুলিশের কথাও। আর এই তথ্য সংগ্রহের জন্য আমাদের হাতে বেশ কিছু টুলস আছে, যেমন ধরুন ব্রেইনস্টর্মিং, যেখানে আমরা 10-12 জনকে নিয়ে একসাথে বসে আইডিয়ার ঝড় তুলতে পারি। কিন্তু ব্রেনস্টর্মিং থেকে তো শত শত আইডিয়া আসতে পারে, আর কোনটা কাজের আর কোনটা নয় সেটা বোঝা তো কঠিন। ঠিক। এখানে একটা মজার ব্যাপার আছে। ব্রেইনস্টর্মিং থেকে আপনি হয়তো 100টা আইডিয়া পাবেন, কিন্তু একজন অভিজ্ঞ বাস ড্রাইভারের সাথে 1 ঘন্টার একটা গভীর ইন্টারভিউ থেকে আপনি হয়তো সেই একটা আইডিয়া পাবেন যেটা পুরো অ্যাপের মূর ঘুরিয়ে দিতে পারে। অনেকেই পরিমাণের লোভে গুণমানের কথা ভুলে যায়। যেমন হেনরি ফোর্ড বলেছিলেন, আমি যদি মানুষকে জিজ্ঞেস করতাম তারা কি চায়, তারা বলতো আরও দ্রুতগতির ঘোড়া। ইন্টারভিউয়ের আসল কাজ হলো সেই গভীরের চাহিদাটা বের করে আনা, যা ব্যবহারকারী নিজেও হয়তো স্পষ্টভাবে বলতে পারে না। এই সোর্সে বেঞ্চমার্কিং নামে আরেকটা পদ্ধতির কথা বলা হয়েছে। আমাদের অ্যাপের ক্ষেত্রে এটা কিভাবে কাজ করবে? গুগল ম্যাপস বা ওয়েজের মতো অ্যাপ তো এখনই আছে। বেঞ্চমার্কিং মানে হলো অন্যদের থেকে শেখা। আমরা দেখব ওয়েজ কোন ফিচারগুলোর জন্য ব্যবহারকারীদের কাছে এত জনপ্রিয়, আবার গুগল ম্যাপসের কোন জিনিসটা ঢাকার রাস্তায় ঠিকমতো কাজ করে না। অন্যের সাফল্য এবং ব্যর্থতা দুটোই আমাদের জন্য শিক্ষা। কিন্তু এখানে একটা ঝুঁকিও আছে। কি রকম ঝুঁকি? অন্যের সেরা জিনিসটা হুবহু নকল করতে গিয়ে নিজের অ্যাপের স্বকীয়তা বা নতুনত্ব হারিয়ে ফেলার ভয় থাকে। সফলভাবে বেঞ্চমার্কিং করতে গেলে ভারসাম্যটা খুব জরুরি। অন্যের থেকে শিখতে হবে, কিন্তু সমাধানটা হতে হবে আমাদের নিজেদের রাস্তার জন্য, আমাদের নিজেদের সমস্যার জন্য। আচ্ছা, ধরলাম আমরা ইন্টারভিউ, সার্ভে আর বেঞ্চমার্কিং করে শত শত তথ্য আর আইডিয়া জোগাড় করলাম। এখন তো আমাদের হাতে একগাদা অগোছালো ডেটা।
স্টিকি নোটে হয়তো পুরো দেয়াল ভরে গেছে। এই বিশৃঙ্খলা থেকে আমরা একটা কাঠামোবদ্ধ পরিকল্পনা তৈরি করব কিভাবে? এই ধাপটা আমার সবচেয়ে পছন্দের, কারণ এখানে বিশৃঙ্খলার মধ্যে থেকে সৌন্দর্য বেরিয়ে আসে। এর জন্য দুটো চমৎকার টুল আছে, অ্যাফিনিটি ডায়াগ্রাম আর মাইন্ড ম্যাপিং। ধরুন, আপনার দেয়ালে 100টা স্টিকি নোট আছে। অ্যাফিনিটি ডায়াগ্রামের মাধ্যমে আপনি একই ধরনের আইডিয়াগুলোকে একসাথে গ্রুপ করবেন। যেমন, গাড়ির কাগজ ডিজিটালভাবে রাখা, লাইসেন্স রিনিউ করার রিমাইন্ডার। এই দুটো নোট মিলে একটা গ্রুপ হতে পারে, যার নাম ডকুমেন্ট ম্যানেজমেন্ট। আবার কোন রাস্তায় জ্যাম কম, কোথায় দুর্ঘটনা ঘটেছে, এগুলো নিয়ে গ্রুপ হতে পারে রিয়েল টাইম ট্রাফিক আপডেট। তার মানে 100টা অগোছালো আইডিয়া থেকে আমরা হয়তো 5-6টা মূল থিম খুঁজে পেলাম। আর মাইন্ড ম্যাপিং? মাইন্ড ম্যাপিং এই থিমগুলোর মধ্যেকার সম্পর্কটা বের করে। আমাদের মূল আইডিয়া, ট্রাফিক অ্যাপ হল কেন্দ্রবিন্দু। সেখান থেকে রিয়েল টাইম আপডেট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট, স্মার্ট পার্কিং এরকম শাখা প্রশাখা বের হবে। এটা আমাদের এক নজরে পুরো অ্যাপের সম্ভাব্য চিত্রটা বুঝতে সাহায্য করে। কাঁচা তথ্যকে এটা একটা যৌক্তিক কাঠামো দেয়। দারুণ। তাহলে আমাদের হাতে এখন কয়েকটি মূল থিম আছে, কিন্তু এগুলো তো এখনও আইডিয়া পর্যায়েই আছে। এগুলোকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডিজাইনারের জন্য কাজের নির্দেশে পরিণত করব কিভাবে? মনে হচ্ছে এখানে একটা ধাপ বাকি আছে। ঠিক ধরেছেন। পরের ধাপটাই হল এই থিমগুলোকে রিকোয়ারমেন্টস ডকুমেন্টেশনে পরিণত করা। এখানে আমরা খুব নির্দিষ্ট করে লিখব অ্যাপটাকে ঠিক কি কি করতে হবে। যেমন, রিয়েল টাইম ট্রাফিক আপডেট থিমটার অধীনে একটা সলিউশন রিকোয়ারমেন্ট হতে পারে অ্যাপটি প্রতি 30 সেকেন্ডে ব্যবহারকারী জিপিএস ডেটার উপর ভিত্তি করে ম্যাপ আপডেট করবে। এর সাথে একটা কোয়ালিটি রিকোয়ারমেন্টও থাকতে পারে, যেমন এই আপডেটের কারণে ফোনের ব্যাটারি প্রতি ঘন্টায় 2% বেশি খরচ হবে না। তার মানে খুব সামান্য বিষয়েও এখানে পরিষ্কারভাবে লেখা থাকে। এটা শুনলে কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে। একটা প্রতিষ্ঠানের ব্যবসায়িক লক্ষ্য যেমন ঢাকাবাসীর দাঁড়ান সহজ করা, আর এই ছোট ছোট টেকনিক্যাল রিকোয়ারমেন্ট মানে 30 সেকেন্ডে ম্যাপ আপডেট, এই দুটোর মধ্যে সংযোগটা কিভাবে নিশ্চিত করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সংযোগটা নিশ্চিত করাই এই ডকুমেন্টের প্রধান কাজ। প্রতিটি ছোট টেকনিক্যাল রিকোয়ারমেন্টের পাশেই লেখা থাকতে হবে যে এটা কোন ব্যবসায়িক লক্ষ্যকে পূরণ করছে। এটা নিশ্চিত করে যে আমরা এমন কোনো ফিচার বানিয়ে সময় নষ্ট করছি না যা আমাদের মূল উদ্দেশ্যের সাথে সম্পর্কিত নয়। বেশ, তাহলে আমরা তথ্য সংগ্রহ করলাম, সাজালাম এবং একটা বিস্তারিত চাহিদার তালিকাও তৈরি করে ফেললাম। এরপরেই তো আসছে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত, প্রজেক্টের সীমানা বা স্কোপ নির্ধারণ করা। হ্যাঁ, এই পর্যায়ে আমরা তৈরি করি স্কোপ স্টেটমেন্ট। এটা হলো প্রজেক্টের জন্ম সনদের মতো। এখানে স্পষ্ট করে লেখা থাকে প্রজেক্টের শেষে আমরা ঠিক কি কি জিনিস ডেলিভারি দেব, মানে ডেলিভারেবলস। যেমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, একটি আইওএস অ্যাপ এবং একটি মার্কেটিং ওয়েবসাইট। এর সাথেই থাকে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, অর্থাৎ কোন কোন শর্ত পূরণ হলে জাকাতদাতা বা ক্লায়েন্ট কাজটা গ্রহণ করবে। যেমন, অ্যাপটি একসাথে 10,000 ব্যবহারকারীকে সাপোর্ট করতে পারলেই কাজটা গৃহীত হবে। এই সোর্সে প্রজেক্ট এক্সক্লুশনস বা কি কি করা হবে না তার একটা তালিকার কথা বলা হয়েছে। আমার কাছে এটাই সবচেয়ে শক্তিশালী ধারণা বলে মনে হয়েছে। কি করতে হবে তার চেয়ে কি করা হবে না সেটা বলা কি বেশি জরুরি? অনেক ক্ষেত্রে হ্যাঁ, এটাই আপনাকে স্কোপ ক্রিপ নামের একটা ভয়ঙ্কর দৈত্যের হাত থেকে বাঁচাবে। স্কোপ ক্রিপ মানে হলো কাজ চলতে চলতে সবার কাছ থেকে নতুন নতুন আবদার আসা শুরু হয়, আর কাজের পরিধি বাড়তেই থাকে। আমার মনে আছে, একবার একটা সফটওয়্যার প্রজেক্টে কাজ করছিলাম। শুরুতে বলা হয়েছিল শুধু একটা লগইন সিস্টেম বানাতে হবে। কাজ শেষে ক্লায়েন্ট এসে বলল, লগইন যখন হলোই তাহলে একটা ফরগট পাসওয়ার্ড অপশনও যোগ করে দিন। শুনতে ছোট আবদার মনে হলেও এর জন্য আমাদের পুরো ডেটাবেস সিকিউরিটি মডেল বদলাতে হয়েছিল। ওই ছোট আবদার পুরো প্রজেক্টের ডেলিভারি 1 মাস পিছিয়ে দিয়েছিল। তার মানে আমাদের ট্রাফিক অ্যাপের ক্ষেত্রে আমরা শুরুতেই এক্সক্লুশন লিস্টে লিখে দিতে পারি যে প্রথম ভার্সনে কোনো পাবলিক ট্রান্সপোর্টের টিকিট কাটার ব্যবস্থা থাকবে না। এটা করলে পরে এই আবদার এলেও আমরা বলতে পারবো যে এটা আমাদের স্কোপের বাইরে। একদম। এটা জাদুর কাঠি নয়, কিন্তু একটা মজবুত ঢাল। এটা আপনাকে সেই কঠিন আলোচনাগুলো শুরু করার ভিত্তিটা দেয়। আমার একটা প্রশ্ন আছে। এই স্কোপ স্টেটমেন্ট তো দারুণ, কিন্তু এটাও তো একটা বড় ডকুমেন্ট।
একটা 10 জনের টিম কিভাবে এই 10 পাতার ডকুমেন্ট দেখে তাদের প্রতিদিনের কাজ শুরু করবে? এটা তো খুব বাস্তবসম্মত মনে হচ্ছে না। খুবই বাস্তবসম্মত প্রশ্ন। আর এর উত্তর হল ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার বা WBS। WBS এর কাজই হল ওই বিশাল হাতিটাকে ছোট ছোট কামড়ে ভাগ করা, যা সহজে খাওয়া যায়। আমাদের ট্রাফিক অ্যাপ বানানো প্রজেক্টটা হল একটা গাছের কাণ্ডের মতো। WBS এটাকে ডালে, শাখায় আর পাতায় ভাগ করে। কিভাবে কাজ করে এটা? আমাদের অ্যাপের উদাহরণটা দিয়ে যদি বুঝিয়ে বলেন। নিশ্চয়ই। ভাবুন, পুরো অ্যাপ বানানো প্রজেক্টটা হল গাছের কাণ্ড, মানে লেভেল 1। এর প্রথম বড় ডালগুলো হতে পারে ইউজার রিসার্চ, ডিজাইন, ডেভেলপমেন্ট আর মার্কেটিং। এগুলোই হল আপনার কন্ট্রোল অ্যাকাউন্টস, মানে লেভেল 2। এগুলো হল বড় বড় কাজের অংশ, যেগুলোর ওপর ম্যানেজমেন্ট নজর রাখে। এখন ডেভেলপমেন্ট ডালটার দিকে তাকালে আপনি আরও ছোট শাখা দেখবেন: ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ডেটাবেস ম্যানেজমেন্ট। এগুলো হল প্ল্যানিং প্যাকেজ, লেভেল 3। আর পাতা, কাজের একদম সর্বনিম্ন স্তর কোনটা? একদম শেষে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শাখার নিচে হয়তো লগ ইন পেজ তৈরি নামের একটা পাতা থাকবে। এটাই আপনার ওয়ার্ক প্যাকেজ, লেভেল 4। এটা এতটাই ছোট আর সুনির্দিষ্ট একটা কাজ যে আপনি সহজেই বলতে পারবেন, এই পাতাটা তৈরি করতে আমার একজন ডেভেলপারের 5 দিন সময় আর এত টাকা লাগবে। এটাকে আর ছোট অংশে ভাগ করার কোনো মানে হয় না। এখানেই বড় বড় পরিকল্পনাগুলো বাস্তবসম্মত, কার্যকরী কাজে পরিণত হয়। বাহ! তার মানে একটা বিশাল ভয় ধরানো কাজকে আমরা ভেঙে এমন একটা পর্যায়ে নিয়ে এলাম যেখানে একজন টিম মেম্বার ঠিক জানে তাকে আগামী 5 দিন কি কাজ করতে হবে। এটা তো অসাধারণ। ঠিক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা হলো WBS এর প্রজেক্টের 100% কাজ অন্তর্ভুক্ত থাকতে হবে। একটাও যেন বাদ না যায়, আবার স্কোপের বাইরের কোনো কাজও যেন ঢুকে না পড়ে। তাহলে এই পুরো প্রক্রিয়ার শেষে আমাদের হাতে কি এলো? আমরা পেলাম একটা বিস্তৃত স্কোপ স্টেটমেন্ট আর পেলাম একটা গাছের মতো দেখতে WBS, যেখানে প্রতিটি কাজ খুব ছোট করে ভাগ করা আছে। এটাই কি শেষ? প্রায় শেষ। এই দুটো জিনিস আর এর সাথে WBS ডিকশনারি, যেখানে প্রতিটি ওয়ার্ক প্যাকেজের বিস্তারিত বর্ণনা থাকে, এইসব মিলে তৈরি হয় স্কোপ বেসলাইন। এখানে বেসলাইন শব্দটা খুব গুরুত্বপূর্ণ। বেসলাইন মানে হল এটাই আমাদের প্রকল্পের অনুমোদিত এবং আনুষ্ঠানিক পরিকল্পনা। এটা একটা মাপকাঠি। প্রজেক্টের বাকি সময়টা আমরা এর সাপেক্ষেই আমাদের অগ্রগতি মাপব। তার মানে এটা একবার অনুমোদন হয়ে গেলে চাইলেই কেউ হুট করে এসে বলতে পারবে না যে চলো অ্যাপের লোগোর রংটা বদলে ফেলি, বা চলো আরেকটা নতুন ফিচার যোগ করি। একদমই পারবে না। যদি কোনো পরিবর্তন আনতেই হয়, তবে তাকে একটা আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, যাকে বলে চেঞ্জ কন্ট্রোল। সেখানে সবাই মিলে আলোচনা করবে এই পরিবর্তনের ফলে সময়, বাজেট আর অন্যান্য কাজের ওপর কী প্রভাব পড়বে সেটা বিশ্লেষণ করবে এবং তারপর সিদ্ধান্ত নেবে। এই বেসলাইনটাই প্রকল্পকে বিশৃঙ্খলা আর সেই স্কোপ ক্রিপের হাত থেকে বাঁচিয়ে রাখে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় নিয়ে আসি, বিষয়টা দাঁড়াচ্ছে একটা বিশাল আইডিয়া, যেমন ঢাকা ট্রাফিক অ্যাপ। সেটাকে সফল করতে হলে প্রথমে সবার চাহিদা শুনতে হবে, সেই অগোছালো তথ্যকে থিম আকারে সাজাতে হবে। তারপর খুব স্পষ্টভাবে প্রকল্পের সীমানা, অর্থাৎ কি করা হবে আর কি হবে না সেটা ঠিক করতে হবে। এবং সব শেষে সেই বড় কাজকে ভেঙে একদম ছোট ছোট বাস্তবসম্মত কাজে পরিণত করে একটা অনুমোদিত বেসলাইন তৈরি করতে হবে। এই কাঠামোই একটা সফল প্রকল্পের মূল ভিত্তি। একেবারে ঠিক। আর দেখুন, বাইরে থেকে এই পুরো প্রক্রিয়াটিকে দেখতে খুব কাঠামোগত, এমনকি কঠোরও মনে হতে পারে। কিন্তু এর আসল উদ্দেশ্য হল স্বাধীনতা তৈরি করা। যখন একজন ডেভেলপারের কাজের সীমানা, অর্থাৎ তাকে লগ ইন পেজ বানাতে হবে এবং এর জন্য সে 5 দিন সময় পাবে, এইভাবে স্পষ্টভাবে নির্ধারণ করা থাকে, তখন সে সেই সীমানার মধ্যে থেকে নিজের সৃজনশীলতা এবং দক্ষতার পুরোটা ব্যবহার করার স্বাধীনতা পায়। তাকে এটা নিয়ে প্রতি মুহূর্তে ভাবতে হয় না যে সে সঠিক কাজটি করছে কিনা, কারণ পথটা তো আগেই ঠিক করে দেওয়া হয়েছে। এটা একটা দারুণ দৃষ্টিভঙ্গি। কাঠামো আসলে স্বাধীনতাকে সীমিত করে না, বরং তাকে একটা নিরাপদ ক্ষেত্র দেয়। ঠিক তাই। আর এখানেই আমাদের সবার জন্য একটা চিন্তার বিষয় থেকে যায়। এই কাঠামোগত স্বাধীনতার ধারণাটি আমরা আমাদের পেশাগত জীবনের বাইরে, আমাদের ব্যক্তিগত প্রকল্প বা দৈনন্দিন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে পারি?